কানাডায় বিশ্বকাপ দেখতে গিয়ে 10 বাংলাদেশের রাজনৈতিক আশ্রয়ের আবেদন। ভবিষ্যতে ভিসা পাওয়া আরও কঠিন হবে বলছেন অভিবাসন বিশ্লেষকরা। কাশ্মীরে নির্বাচন বয়কটে স্থানীয়দের ওপর বর্বরোচিত আগ্রাসন পাকিস্তানি বাহিনীর। নিহত 30, ইন্টারনেট মোবাইল সেবা সহ বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ। ইরাকে ইরান সমর্থিত গোষ্ঠীর ওপর যুক্তরাষ্ট্র সৌদির যৌথ হামলা। হরমুজ নিয়ন্ত্রণে প্রয়োজনে আবারও যুদ্ধ শুরুর হুঁশিয়ারি আইআরজিসি। যৌথভাবে হরমুজ প্রণালী পরিচালনায় ইরানকে আঞ্চলিক প্রস্তাব ওমানের। মূল লক্ষ্য গুরুত্বপূর্ণ এই জলপথের একক নিয়ন্ত্রণ তৈরি না হয়। এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বিদেশি হিউম্যানয়েড রোবট। মানব সদৃশ বা উন্নত মানের যে কোনো নতুন রোবট আমদানিতে নিষেধাজ্ঞা। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্ব। আপনাদের সঙ্গে আছি আমি জেরিন অপি। বিশ্বকাপ দেখতে গিয়েছিলেন মাত্র ৪৫ জন বাংলাদেশি, কিন্তু তাদের মধ্যেই 10 জন কানাডায় রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছেন। অর্থাৎ প্রতি 5 জনের একজন আর দেশে ফিরতে চাননি। এই পরিসংখ্যান এখন শুধু আলোচনার বিষয় নয়, বরং ভবিষ্যতে বাংলাদেশিদের জন্য কানাডায় ভিসা পাওয়ার পথ আরও কঠিন করে তুলতে পারে এমন আশঙ্কা করছেন অভিবাসন বিশ্লেষকরা। কেন ঘটছে এমনটি আর এর প্রভাব কি হতে পারে, বিস্তারিত জানাচ্ছেন ইমরুল হাসান। কিছু ঘটনা শেষ হলেও তার রেশ রয়ে যায়। এমনই এক ঘটনা এবারের ফিফা বিশ্বকাপ ফুটবল। বিশ্বকাপের উন্মাদনা শেষ, কিন্তু কানাডায় রেখে গেছে নতুন এক বিতর্ক। ভিজিট ভিসায় বিশ্বকাপ দেখতে গিয়ে অনেকেই আর নিজ দেশে ফেরেননি, বরং রাজনৈতিক আশ্রয় বা অ্যাসাইলামের আবেদন করেছেন। কানাডার প্রধান দৈনিক দ্য গ্লোব অ্যান্ড মেইল দেশটির অভিবাসন বিভাগ আইআরসিসি তথ্যের বরাত দিয়ে জানিয়েছে, টরন্টো ও ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত 13টি বিশ্বকাপ ম্যাচ উপলক্ষে 26,111টি ফিফা সংশ্লিষ্ট সাময়িক ভিসা দেয়া হয়েছিল। এর মধ্যেই 20 জুলাই পর্যন্ত 175 জন রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছেন। সবচেয়ে বেশি আবেদন এসেছে ঘানা থেকে 25 জন, এরপর মিশর, কলম্বিয়া ও কেনিয়া থেকে 15 জন করে। বাংলাদেশ, নাইজেরিয়া, সেনেগাল ও চীন থেকে আবেদন করেছেন 10 জন করে। এছাড়া পাকিস্তান, নেপাল, বুরুন্ডি ও ইকুয়েডর থেকে রয়েছে 5 জন করে আবেদনকারী। বাংলাদেশের পরিসংখ্যানেই সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি করেছে, কারণ বাংলাদেশ থেকে বিশ্বকাপ উপলক্ষে মাত্র 45টি ভিজিট ভিসা ইস্যু হয়েছিল। অথচ সেই 45 জনের মধ্যে 10 জনই কানাডায় পৌঁছে অ্যাসাইলামের আবেদন করেছেন। অর্থাৎ প্রায় 22% বাংলাদেশি ভিসাধারী আর দেশে ফেরেননি। একটি আন্তর্জাতিক ক্রীড়া আয়োজন, কিন্তু তার প্রভাব এখনও মাঠের বাইরেও। প্রশ্ন উঠছে, অল্প কয়েকজনের সিদ্ধান্তের মূল্য কি ভবিষ্যতে দিতে হবে হাজারো প্রকৃত পর্যটক, শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমী বাংলাদেশিকে? উত্তর মিলবে কানাডার ভবিষ্যৎ ভিসা নীতিতে। ইমরুল হাসান, আরটিভি। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে নির্বাচন বয়কটের ডাক দেওয়া স্থানীয়দের ওপর বর্বরোচিত আগ্রাসন চালিয়েছে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী। এ অভিযানে গত 24 ঘন্টায় অন্তত 30 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও শতাধিক। সোমবার নির্বাচনের প্রক্রিয়া শুরুর পর 14,000-এর বেশি সশস্ত্র সেনাকে কাশ্মীরে মোতায়েন করে ইসলামাবাদ। জনগণের উপর চরম বল প্রয়োগের পাশাপাশি ওই অঞ্চলে ইন্টারনেট ও মোবাইল সেবা স্থগিত করেছে প্রশাসন। এছাড়া অঞ্চলের বেশ কয়েকটি অংশে বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। গত 5 জুন কাশ্মীরে নির্বাচন বিরোধী বিক্ষোভ শুরুর পর এ নিয়ে পাক বাহিনীর সহিংসতায় প্রাণ হারালো মোট 80 জন। ভারতের আসামে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও প্রাণহানি এখনো বাড়ছে। নতুন করে 7 জনের মৃত্যুর পর বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 75 জনে। রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, শিবসাগর জেলায় ডোজিরা এলাকায় এসব প্রাণহানির ঘটনা ঘটেছে। এছাড়া বর্তমানে বন্যা কবলিত 7 জেলায় প্রায় 3.5 লাখ মানুষ দুর্ভোগে রয়েছেন। পানিতে ডুবে আছে রাজ্যের 622টি গ্রাম। 81টি ত্রাণ কেন্দ্রে আশ্রয় নিয়েছেন 32,477 জন ভুক্তভোগী। সেনা ও বিমান বাহিনী, দুর্যোগ মোকাবেলা বাহিনী, দমকল বিভাগ এবং স্বেচ্ছাসেবীরা উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এদিকে বন্যায় নিহতদের পরিবারকে অতিরিক্ত 5 লাখ টাকা আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। পাশাপাশি সবচেয়ে ক্ষতিগ্রস্ত 4 জেলার গুরুতর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকেও এককালীন অর্থ সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে। ইরাকে ইরান সমর্থিত গোষ্ঠীর বিরুদ্ধে যৌথ হামলা করেছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব।
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, হরমুজের নিয়ন্ত্রণ ধরে রাখতে প্রয়োজনে আবারও যুদ্ধ শুরু সহ যে কোনো পদক্ষেপ নিতে দ্বিধা করবে না ইরান। আইআরজিসির দাবি, হরমুজের 3টি তেলবাহী ট্যাংকারে অভিযান চালিয়ে সেগুলোর গতিরোধ করা হয়েছে। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের উত্তাপ। ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ইরাকে যৌথ হামলা চালিয়েছে সৌদি আরব, যুক্তরাষ্ট্র। রিয়াদ বলছে, গত এক মাসে ইরানের বিপ্লবী গার্ডের নির্দেশনায় চালানো হামলার জবাবেই এ হামলা। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানাচ্ছে, আন্তর্জাতিক আইনে স্বীকৃত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেই নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। এর আগে দেশটির পূর্বাঞ্চলের তেল স্থাপনায় হামলার উদ্দেশ্যে ছোড়া কয়েকটি ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ভূপাতিত করার দাবি করে রিয়াদ। অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানাচ্ছে, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে আইআরজিসি। জর্ডানে থাকা মার্কিন ঘাঁটি এ হামলার লক্ষ্যবস্তু ছিল, তবে সব ক্ষেপণাস্ত্রই প্রতিহত করার দাবি করে সেন্টকম। জবাবে কড়া অবস্থান নিয়েছে তেহরান। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি বলছেন, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ বজায় রাখতে প্রয়োজনে সব ধরনের পদক্ষেপ নেবে দেশটি। ইরানের বিপ্লবী গার্ড মুখপাত্র সতর্ক করে বলেন, জব্দকৃত ইরানি অর্থ থেকে ক্ষতিপূরণ গ্রহণকারী কোনো জাহাজকে হরমুজ ব্যবহার করতে দেওয়া হবে না। এদিকে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হোয়াইট হাউস জানায়, বৈঠকে গুরুত্ব পেয়েছে আঞ্চলিক নিরাপত্তা ও ইরান ইস্যু। নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার শঙ্কার মধ্যেই আন্তর্জাতিক বাজারে বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম। যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুদ কমে যাওয়ার তথ্য এবং মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি প্রায় $87 এবং WTI $82 কাছাকাছি উঠেছে। ইমতিয়াজ আহমেদ, RTV। হরমুজ প্রণালী যৌথভাবে পরিচালনার জন্য ইরানকে একটি আঞ্চলিক প্রস্তাব দিয়েছে ওমান। এতে মালাক্কা প্রণালীর আদলে স্বেচ্ছাসেবী ব্যবস্থার মাধ্যমে নৌ চলাচল ও পরিবেশ সুরক্ষার প্রস্তাব করা হয়েছে। এর মূল লক্ষ্য, গুরুত্বপূর্ণ এই জলপথের ওপর যেন একক নিয়ন্ত্রণ তৈরি না হয়। যুক্তরাষ্ট্রের সামরিক হামলা স্থগিত করায় হরমুজ প্রণালীতে পুনরায় জাহাজ চলাচল শুরুর বিষয়ে কূটনৈতিক সমাধানের আশাবাদ জোরালো হচ্ছে। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের সংঘাত শুরু হওয়ার আগে বিশ্বের মোট জ্বালানি সরবরাহের 5/1 এই প্রণালী দিয়েই পরিবাহিত হতো। বিশ্বের সবচেয়ে বড় সামরিক শক্তি, সবচেয়ে আধুনিক অস্ত্র ভান্ডার এবং সর্বোচ্চ প্রতিরক্ষা বাজেট, এই সবই আছে যুক্তরাষ্ট্রের। কিন্তু টানা সামরিক অভিযানের পর সেই শক্তির ভেতরে কি দেখা দিয়েছে নতুন চাপ? ইরানের সঙ্গে সংঘাত, মধ্যপ্রাচ্যের ধারাবাহিক অভিযান এবং বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র ব্যবহারের পর মার্কিন অস্ত্রের মজুদ নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। ট্রাম্প প্রশাসন উদ্বেগ উড়িয়ে দিলেও গবেষণা প্রতিষ্ঠানগুলোর বিশ্লেষণ বলছে ভিন্ন কথা। বিস্তারিত জানাচ্ছেন ইমরুল হাসান। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী, সবচেয়ে বড় প্রতিরক্ষা বাজেট আর সবচেয়ে আধুনিক অস্ত্র ভান্ডার। কিন্তু টানা সামরিক অভিযানের পর এখন প্রশ্ন উঠছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সেই অস্ত্র ভান্ডার কি দ্রুতই খালি হয়ে যাচ্ছে? ট্রাম্প প্রশাসন এই ঘাটতির কথা অস্বীকার করলেও গবেষণা প্রতিষ্ঠানগুলোর বিশ্লেষণ বলছে ভিন্ন কথা। এ মাসের শুরুতে পেনসিলভানিয়ায় ডিফেন্স অ্যান্ড ইনোভেশন সামিটে দাঁড়িয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বার্তা ছিল একটাই, আরও অস্ত্র তৈরি করতে হবে, তাও আগের চেয়ে অনেক দ্রুত। পাশে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রতিরক্ষা কোম্পানিগুলোর প্রধান নির্বাহীরা। ট্রাম্পের ভাষায়, বিশ্বের সেরা অস্ত্র যুক্তরাষ্ট্রের কাছেই আছে, কিন্তু উৎপাদনের গতি যথেষ্ট নয়। প্রশাসনের দাবি, শিল্প পুনরুজ্জীবন আর যুদ্ধ সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ। কিন্তু এর আড়ালে উঠে এসেছে এক বড় প্রশ্ন, অত্যাধুনিক অস্ত্রের মজুদ কি আশঙ্কাজনকভাবে কমে গেছে? চলতি বছরের শুরুতে ইরানের বিরুদ্ধে প্রায় 40 দিনের সামরিক অভিযান এবং পরবর্তীতে পাল্টাপাল্টি হামলায় যুক্তরাষ্ট্র ব্যাপক পরিমাণ ক্ষেপণাস্ত্র, গোলাবারুদ ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে। হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী 13,000-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। একই সময় ইরানের ছোড়া 1,700-এর বেশি ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে মার্কিন বাহিনী।
এই যুদ্ধে এখন পর্যন্ত ব্যয় হয়েছে প্রায় 37.5 বিলিয়ন ডলার। এর বড় অংশই গেছে ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের পেছনে। নিউ ইয়র্ক টাইমসের দাবি, অস্ত্র ভাণ্ডারের উপর বাড়তি চাপের কারণেই ট্রাম্পকে সংঘাত আর না বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছিল। যদিও ট্রাম্প বলছেন প্রয়োজনের চেয়েও বেশি গোলাবারুদ এখনও যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে। তবে ওয়াশিংটন ভিত্তিক গবেষণার প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ বা CSIS বলছে ভিন্ন কথা। তাদের হিসাব অনুযায়ী সংঘাতে 1000-এর বেশি টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। বর্তমান উৎপাদন সক্ষমতা ধরে এগোলে 2031 সালের আগে এই মজুদ যুদ্ধপূর্ব অবস্থায় ফিরবে না। প্রতিটি টমাহকের দাম প্রায় $2.6 মিলিয়ন। আরও উদ্বেগের বিষয় প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র। যুদ্ধের আগে যুক্তরাষ্ট্রের হাতে ছিল আনুমানিক 2330টি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর। এর মধ্যে ব্যবহার হয়েছে 1500-এর মতো। প্রতিটির মূল্য প্রায় $4 মিলিয়ন। অথচ যেসব ইরানের ড্রোন ঠেকাতে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে সেগুলোর উৎপাদন খরচ মাত্র $20,000 থেকে $50,000। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন এই ঘাটতি রাতারাতি পূরণ সম্ভব নয়, কারণ একটি আধুনিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে 1 থেকে 5 বছর পর্যন্ত সময় লাগে। অর্থ বরাদ্দ দিলেই উৎপাদন সঙ্গে সঙ্গে বাড়বে না। এ কারণেই পেন্টাগন জরুরি ঘাটতি পূরণে অতিরিক্ত $87 বিলিয়ন চেয়েছে কংগ্রেসের কাছে। যদিও ট্রাম্প প্রশাসন বলছে উদ্বেগের কিছু নেই, কিন্তু যুদ্ধের বাস্তব হিসাব, ব্যয় এবং উৎপাদনের ধীরগতির দিকে তাকিয়ে বিশ্লেষকদের প্রশ্ন একটাই, বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র ভাণ্ডার কি সত্যি চাপের মুখে পড়েছে, নাকি এটি ভবিষ্যতের আরও বড় সামরিক প্রতিযোগিতার সতর্ক সংকেত? ইমরান হাসান, RTV। যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ককে বরাবরই নিজের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি হিসেবে তুলে ধরেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে ইরান যুদ্ধ, আঞ্চলিক কূটনীতি এবং ওয়াশিংটনের নীতিতে পরিবর্তনের প্রেক্ষাপটে সেই সম্পর্কের কার্যকারিতা নিয়ে উঠেছে এখন প্রশ্ন। এমন এক সময়ে ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ওয়াশিংটন সফরে নেতানিয়াহু। এই সফর কি তার রাজনৈতিক অবস্থানকে শক্তিশালী করবে, নাকি নেতানিয়াহুর সামনে অপেক্ষা করছে নতুন এক বাস্তবতা? ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যক্তিগত ও রাজনৈতিক সম্পর্ককে নিজের সবচেয়ে বড় কূটনৈতিক অর্জন হিসেবে তুলে ধরেছেন ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠতা নেতানিয়াহুর রাজনৈতিক পরিচয়ের অন্যতম ভিত্তি হয়ে ওঠে। তবে সাম্প্রতিক সময়ে সে সম্পর্কের দৃঢ়তা নিয়ে প্রশ্ন উঠছে। ইরান যুদ্ধ ঘিরে প্রত্যাশিত ফল না পাওয়া এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইস্যুতে ইসরায়েলকে পাশ কাটিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন কূটনৈতিক উদ্যোগ বর্তমানে বিশ্ব রাজনীতির আলোচনার মুখরোচক বিষয় হয়ে উঠেছে। ইসরায়েলের অভ্যন্তরেও কঠিন সময় পার করতে হচ্ছে নেতানিয়াহুকে। আগামী অক্টোবরের নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি দুর্নীতির মামলার বিচার এবং গাজা ও আঞ্চলিক নিরাপত্তার সংকট তার উপর বাড়তি চাপ তৈরি করেছে। বিশ্লেষকরা বলছেন, এমন প্রেক্ষাপটে ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য নেতানিয়াহুর ওয়াশিংটন সফর রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। এই সফরের অন্যতম উদ্দেশ্য ছিল ইসরায়েলের ভোটারদের কাছে দেখানো যে হোয়াইট হাউসের সঙ্গে তার সম্পর্ক এখনো অটুট আছে। তবে যুক্তরাষ্ট্রে নেতানিয়াহুর অবস্থান আগের মতো শক্ত নয়। রিপাবলিকান পার্টির কয়েকজন প্রভাবশালী নেতা ও রক্ষণশীল বিশ্লেষক তার সমালোচনা করেছেন। ইরান যুদ্ধের সিদ্ধান্তে ট্রাম্পকে প্রভাবিত করার অভিযোগও উঠেছে জায়নবাদী নেতার বিরুদ্ধে। এছাড়া তুরস্কের কাছে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধ বিমান বিক্রির পরিকল্পনা, সৌদি আরবের সঙ্গে সম্ভাব্য পারমাণবিক সহযোগিতা এবং পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের কর্মকাণ্ড নিয়েও ওয়াশিংটন তেল আবিব সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্টও স্পষ্ট ভাষায় জানান, যুক্তরাষ্ট্র কাকে কি অস্ত্র বিক্রি করবে সে সিদ্ধান্ত অন্য কেউ নির্ধারণ করবে না। বিশ্লেষকদের মতে ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর এই বৈঠকে প্রকাশ্যে সৌহার্দ্যের ছবি দেখা গেলেও দুই নেতার সম্পর্কের আগের সেই রাজনৈতিক রসায়ন আর আগের মতো নেই। ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশেষ সম্পর্কের যে রাজনৈতিক সুবিধা এতদিন ভোগ করেছেন নেতানিয়াহু, আসন্ন নির্বাচনে তা কতটা কাজে আসবে সেটি এখন বড় প্রশ্ন। ইমতিয়াজ আহমেদ, RTV।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকির অভিযোগে বিদেশি হিউম্যানয়েড রোবট আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার ঘোষিত এই নিষেধাজ্ঞার আওতায় মানব সদৃশ্য বা উন্নত মানের যে কোনো নতুন রোবট আর যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না। এর পাশাপাশি ডেটা সেন্টার ও সৌর প্যানেলে ব্যবহৃত পাওয়ার ইনভার্টার আমদানিতেও একই ধরনের বিধিনিষেধ আরোপ করেছে মার্কিন ফেডারেল কমিউনিকেশনস কমিশন। মার্কিন প্রশাসনের আশঙ্কা, বিদেশ থেকে আসা এসব ইনভার্টারের মাধ্যমে দূর থেকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থা অচল, নাগরিকদের ওপর নজরদারি চালানো এবং ব্যক্তিগত গোপনীয়তার গোয়েন্দা তথ্য চুরি করা সম্ভব। তবে যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপে বিশ্বের বৃহত্তম রোবট উৎপাদক দেশ হিসেবে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে চীন। ট্রাম্প সরকারের এমন নিষেধাজ্ঞা জারির পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস। জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে আঘাত হানা 7.1 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত 13 জনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে ভূমিকম্প নিয়ে হালনাগাদ তথ্যে এ তথ্য জানান দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। সেই সঙ্গে ভূমিকম্পে নিহতদের প্রতি সমবেদনা জানান তিনি। এদিকে গতকালের ভূমিকম্পের প্রভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে 45,000-এর বেশি পরিবার। কুমোমোটোয় একটি ফুটব্রিজ ধসে পড়লেও সমান্তরাল সেতুটি দিয়ে যানবাহন চলাচল চালু রয়েছে। এছাড়া বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপে উদ্ধার তৎপরতা চলছে। ইতোমধ্যে 1 থেকে 6 মাত্রায় অন্তত 61টি আফটারশক রেকর্ড করা হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থলটি অগভীর হওয়ায় আরও শক্তিশালী আফটারশকের বিষয়েও সতর্ক করেছে দেশটির আবহাওয়া সংস্থা। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। আরটিভির সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।